আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল ভারত আমেরিকার সম্পর্ক, বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন, ইউনূস সরকারের পতন, শেখ হাসিনার অন্তর্বর্তী বা তদারকি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে বিপুল সংখ্যায় আপনারা আমার প্রতিবেদন দেখেছেন। শুধু দেখা নয়, প্রচুর দর্শক মন্তব্য করেছেন। বেশিরভাগের মন্তব্যে আমার বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের প্রশংসা করা হয়েছে, তবে সমালোচনা করেও সামান্য হলেও কিছু মন্তব্য আছে। আমার আজকের এই এপিসোড সেই সমালোচনার বিন্দুগুলোকে মাথায় রেখে এবং সেই সঙ্গে কালকের এপিসোডের আলোচিত বিষয়গুলোকে আরও তথ্যের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার জন্যেই আমি আজকের এই এপিসোডটা করছি। আলোচনার শুরুটা করি ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে, তাহলে বিষয়টিকে বলার সুবিধা এবং বোঝার সুবিধা হবে। চীনের সঙ্গে কানাডা ও ব্রিটেনের বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করার পর ট্রাম্প সাহেব নিজে ঘোষণা করেছেন শীঘ্রই চীন সফরে যাবেন তিনি। ট্রাম্প সাহেব কি তাহলে ভোল পাল্টাচ্ছেন? এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ আলোচনার জন্য। এই বিশেষ আলোচনার মধ্যে প্যাক্স সিলিকা, তাতে ভারতের অন্তর্ভুক্তির কথা আছে। প্যাক্স সিলিকা মানে সিলিকন ভ্যালির এই যে এআই ইত্যাদি নিয়ে আমেরিকা নিজস্ব একটি সংগঠন, নিজের দলের বা বলবো নিজের দলের নয়, তার মতাবলম্বী তাদের সাথে একটা যারা যেসব দেশ থাকতে পারে তাদেরকে নিয়ে আমেরিকা একটা সংস্থা তৈরি করতে চলেছে, যার কথা হচ্ছে প্যাক্স সিলিকা, যার নাম। এবং এখানে ভারতকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি এর আগে, কিন্তু এখন এই প্যাক্স সিলিকাতে ভারতের অন্তর্ভুক্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন লাগিয়েছেন আমেরিকার পররাষ্ট্র সচিব সার্জিও গোর, যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং সেই সঙ্গে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার তিনি মার্কিন প্রতিনিধি। তিনি সেই সার্জিও গোর বলেছেন আগামীতে ভারত আমেরিকার সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সব দেখে শুনে মনে হচ্ছে এই গত 1 বছরেরও বেশি সময় ধরে যে ভারত বিরোধিতা চলছিল ট্রাম্প সাহেবের, সেখান থেকে ট্রাম্প সাহেব সরে আসতে চাইছেন। চীন এবং ভারত বিষয়ে ট্রাম্প সাহেবের এই ইউটার্ন বা দ্বিমুখী চাল দেখে মনে হতে পারে চীনের ক্ষেত্রে তার সুর নরম হয়েছে, কিন্তু রাজনীতির অন্দরমহলে বিষয়টি আসলে আরও গভীর এবং কৌশলী। বিষয়টিকে 3টি প্রধান বিন্দুতে বিশ্লেষণ করা যায়। ট্রাম্পের ডিল মেকার কূটনীতি, যেটাকে বলা হয় বন্ধুর বেশে প্রতিদ্বন্দ্বী। ডোনাল্ড ট্রাম্পের চীন বিরোধিতায় কিন্তু আসলে ভাটাও পড়েনি, কোনো লাইন চেঞ্জ হয়নি, বরং তা একটা নতুন মোড় নিয়েছে। মূল উদ্দেশ্য কিন্তু একই জায়গায়। তিনি ট্রাম্প যখন ব্রিটেন এবং কানাডার সমালোচনা করেন চীনের সঙ্গে ব্যবসা করার জন্য, চুক্তি করার জন্য, তখন তিনি আসলে তার মিত্রদের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছেন। আর নিজে যখন চীন সফরের ঘোষণা দিচ্ছেন, সেটা কোনো বন্ধুত্বের খাতিরে নয়, বরং একটা বিগ ডিল বা বড় কোনো চুক্তির লক্ষ্য নিয়ে। ট্রাম্পের কৌশল অনেকটা এরকম, আমি চীনের সঙ্গে কথা বলবো শক্তিশালী অবস্থান থেকে, কিন্তু তোমরা আমার মিত্র যারা, তারা যদি ওদের সাথে হাত মেলাও তবে সেটা দুর্বল, যেভাবে সবলের শরণাপন্ন হয় সেরকম। প্যাক্স সিলিকা বা সিলিকন শান্তি বিষয়টি মূলত 21 শতকের ডিজিটাল আয়রন কার্টেন। ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যে চীনকে প্রযুক্তিগতভাবে কোণঠাসা করতে হলে ভারতকে সঙ্গে রাখা অপরিহার্য। কেন ভারত? কারণ ভারতের বিশাল মেধা সম্পদ, ট্যালেন্ট পুল এবং ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম। সেই জন্যই ভারতের সাথে এখন তাকে এই প্যাক্স সিলিকাতে আনতেই হবে সমঝোতায়।
সার্জিও গোরের কি ভূমিকা? মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মন্তব্যটি তাৎপর্যপূর্ণ, কারণ তিনি ভারতকে শুধু একটি বাজার হিসেবে দেখছেন না, বরং একটা টেকনোলজি পার্টনার, টেক পার্টনার হিসেবে দেখছেন। ভারতকে এই জোটে অন্তর্ভুক্ত করার অর্থ হলো ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিপ তৈরির সাপ্লাই চেনে চীনের একাধিপত্য খর্ব করা। ভারতের গুরুত্ব তাহলে কিভাবে দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন জয়শঙ্করকে আমন্ত্রণ জানান, তখন আলোচনার টেবিলে শুধু বাণিজ্য থাকে না, থাকে ভূ রাজনীতি, এই উপমহাদেশের রাজনীতি এবং তার সঙ্গে সারা বিশ্বের রাজনীতি। ট্রাম্প জানেন যে মোদী সরকারের সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি এশিয়ায় চীনের প্রভাব কমাতে পারবেন, এছাড়া অন্য কোনো পথ নেই তার সামনে। তাই একদিকে তিনি চীনের ওপর শুল্কের খড়গ খাড়া ঝুলিয়ে রেখেছেন, আর অন্যদিকে ভারতকে প্রযুক্তির হাই টেবিলে জায়গা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। বুঝলেন, পুরো বিষয়টা একটা দাবার চাল। সংক্ষেপে বলতে গেলে ট্রাম্প যে রাস্তা পাল্টেছেন তা নয়, কিন্তু ভারতের ক্ষেত্রে তিনি অত্যন্ত বাস্তববাদী হয়ে উঠেছেন। তিনি বুঝেছেন চীনকে একা হারানো কঠিন, তাই ভারতকে পাশে রাখা এবং তার নিজের মিত্রদের চীনের থেকে দূরে সরিয়ে রাখাটাই এখন আমেরিকার প্রধান অস্ত্র। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, উপমহাদেশের ভূ রাজনীতিতে কী ধরনের পরিবর্তন তাহলে আসতে চলেছে? আমেরিকা কি এবার বাধ্য হবে বাংলাদেশ বিষয়ে ভারতের মতামতকে গুরুত্ব দিতে? ভারতের অন্যতম দাবি হলো নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নিয়ে এবং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে। এই দুটো বিষয় কি হবে তাহলে? দেখুন, 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ আমি রাশিয়ার দিকেও নয়, আমেরিকার দিকেও নই, আমি রাশিয়ারও বিপক্ষে নই, আমেরিকারও বিপক্ষে নেই, আমি আমার নিজের স্বার্থ দেখে কোথায় কি করতে হবে আমি সেটা করব। এবং এই যে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি এবং আমেরিকার ফার্স্ট নীতি, এরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। বাংলাদেশ ইস্যুতে আমেরিকার অবস্থানে যে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হতে চলেছে, এই পরিবর্তন বাস্তবায়ন তার পেছনে তিনটে জোরালো কারণ আছে। প্রথমত হচ্ছে স্থিতিশীলতা বনাম গণতন্ত্রের পরীক্ষা। জো বাইডেন প্রশাসনের সময় আমেরিকার নীতি ছিল মূলত গণতান্ত্রিক ও মানবাধিকার কেন্দ্রিক, কিন্তু ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তববাদী বা প্র্যাগমেটিক। ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়ে বড় কোনো মিত্র নেই। ভারত বরাবরই বলে আসছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যা চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য বড় সুযোগ এনে দিতে পারে এবং দিচ্ছে। আর আমেরিকার ট্রাম্প প্রশাসন এতদিন এই বিষয়ে লিপ সার্ভিস দিয়ে গেছে কেবল, অর্থাৎ তেমন কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু এখন দিচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। যেহেতু ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং ট্রাম্পের কাউন্টার টেররিজম পলিসি একটাই সুতোয় বাঁধা, তাই ওয়াশিংটন এখন ঢাকার চেয়ে দিল্লির চশমা দিয়ে বাংলাদেশ পরিস্থিতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রসঙ্গে উঠে আসে প্যাক্স সিলিকা, যার কথা একটু আগে বললাম, এবং আমেরিকার কৌশলগত বাধ্যবাধকতা। ভারতকে যখন প্যাক্স সিলিকা বা বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপ্লাই চেনের মূল অংশীদার করা হচ্ছে, তখন আমেরিকার জন্য ভারতের প্রতিবেশী অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা জরুরি। যদি বাংলাদেশ অস্থিতিশীল বা ভারত বিরোধী কোনো শক্তির সেখানে ডেরা তৈরি হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক করিডোর ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা কখনোই চাইবে না তাদের প্রধান টেকনোলজি পার্টনার ভারত তার নিজের আঙিনায় কোনো নিরাপত্তা সংকটে থাকুক। এই যে জ্ঞানটা, এটা সম্প্রতি হয়েছে।
এই কৌশলগত বাধ্যবাধকতা থেকেই ট্রাম্প প্রশাসন বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের মতামতকে অগ্রাধিকার দিতে শুরু করেছে। এই প্রসঙ্গে অবধারিতভাবে এসে যায় আওয়ামী লীগ ও তদারকি সরকার প্রসঙ্গ, যে কথাটি গতকালকের ভিডিওতে আমি বলেছি। ভারতের দাবি অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে আওয়ামী লীগও অংশ নেবে তা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচিত হচ্ছে এবং আলোড়িত হচ্ছে। যদিও বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, কিন্তু ভারত চাইছে এমন একটি কাঠামোয় সরকার যেখানে সব পক্ষ সমান সুযোগ পায়, অর্থাৎ নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন। বলা বাহুল্য, ইউনূস সরকারের কাজকর্ম প্রমাণ করে দিয়েছে যে এই সরকার আদৌ নিরপেক্ষ নয়। মার্কো রুবিও এবং এস জয়শঙ্করের সম্প্রতি কিছু আলোচনা হয়েছে ওয়াশিংটনে এবং আগামী সপ্তাহে আরও বেশি হবে। এই সপ্তাহে জয়শঙ্কর ওয়াশিংটনে যাচ্ছেন, সেখানে এই বিষয়ের ওপর সিলমোহর পড়বে যে আমেরিকা এখন একতরফা সংস্কার বা সংস্কারের নামে আরও অস্থিতিশীলতা তৈরি করার যে কাজ চলছে বাংলাদেশে, সেটা বাদ দিয়ে দ্রুত এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, সেই দিকে ঝুঁকেছে আমেরিকা। ভূ রাজনীতির সম্ভাব্য সমীকরণ তাহলে বর্তমানে কোথায়? আমেরিকার ভারত বাংলাদেশ নীতিতে ব্যাপক মৌলিক পরিবর্তন আসছে এবং সেটা স্পষ্টও হয়ে উঠেছে। মানবাধিকার ও সংস্কার বিষয়ে অগ্রাধিকার ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার। ভারতের মতামত শুনতেন বাইডেন, কিন্তু নিজস্ব পথে চলত আমেরিকা। বর্তমানে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দিচ্ছে। আওয়ামী লীগ ইস্যুতে আমেরিকার আওয়ামী লীগ বিরোধী কড়া অবস্থান ছিল। বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে সরব সমর্থন দিচ্ছে আমেরিকা। মূল কথা তার মানে দাঁড়াচ্ছে, ট্রাম্প সাহেব পাওয়ার পলিটিক্স এতদিনে বুঝতে শিখেছেন। তিনি জানেন যে এশিয়ায় চীনকে রুখতে হলে ভারতকে পুরো সমর্থন দিতে হবে, আর সেই সমর্থনের বিনিময়ে বাংলাদেশকে নিয়ে ভারতের কৌশল যেটা আছে সেটা মেনে নেওয়াই হলো আমেরিকার পক্ষে, ট্রাম্প সাহেবের পক্ষে একটা সহজ ডিল। এখানেই প্রশ্ন ওঠে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্রবল ভূ রাজনৈতিক চাপের মুখে তাদের নির্বাচনী রোডম্যাপ পরিবর্তন করতে বাধ্য হবে কি না। বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকদের একটা বড় অংশের সঙ্গে সাধারণ মানুষের বৃহৎ অংশ মনে করে ইউনূস সরকার এই প্রবল ভূ রাজনৈতিক চাপের মুখে 12 ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করতে বাধ্য হবে। অনেকে এটাও মনে করেন যে যেহেতু ইউনূস সরকার আদৌ নিরপেক্ষ নয়, তাই এই সরকারের পতন অবশ্যম্ভাবী এবং নতুন তদারকি সরকারের অধীনে নির্বাচন হবে। আমি আমার গতকালের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বলেছিলাম যে সেই তদারকি সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নিতে পারেন। এই বিষয়টির বাস্তবতা কতখানি দেখা যাক। দেখুন, ভূ রাজনীতির দাবার বোর্ডে আমার গতকালের বিশ্লেষণটি হয়তো অনেকের কাছে বড় বেশি সাহসী এবং কৌতূহল উদ্দীপক মনে হয়েছে, কারো কারো মনে হয়েছে আমার সিদ্ধান্ত তথ্য নির্ভর নয়। এর উত্তরে বলি, রাজনীতিতে ও কূটনীতিতে অনেক কিছু পর্দার আড়ালে ঘটে, পর্দার সামনে আসতে সময় নেয়। বিশ্লেষকরা পর্দার সামনের ঘটনা নিয়ে মাথা ঘামান অবশ্যই, তবে তাদের ভাবনায় থাকে পর্দার আড়ালের ঘটনাও। এই ভাবনা থেকে তারা পৌঁছে যান ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেই জায়গাতে। আমার আওয়ামী লীগ বিষয়ে কালকের বলা কথাগুলো এই পর্দার আড়ালের কর্মকাণ্ডকে ভিত্তি করে, বিশেষ করে প্যাক্স সিলিকাতে ভারতের অন্তর্ভুক্তি এবং সার্জিও গোরের বার্তার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে বড় ধরনের হাওয়া বদল হচ্ছে তা অস্বীকার করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। দেখা যাক তারা কি বলছেন। প্রথমত, 12 ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চয়তা নাকি ইউনূসের জেদ? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো পর্যন্ত 12 ফেব্রুয়ারির নির্বাচনে অটল রয়েছেন। তিনি বারবার বলছেন যে যাই বলুক নির্বাচন এই তারিখেই হবে। তবু কেন সন্দেহ? কারণ
নিরাপত্তা উদ্বেগ। ভারত বলেছে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি, গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ। মার্কিন দূতাবাসও ইতিমধ্যেই নির্বাচনের সময় সহিংসতার ব্যাপারে সতর্কতা জারি করে দিয়েছে। তাদের তাদের যারা যারা বাংলাদেশে মার্কিন নাগরিকরা যারা আসতে চায় বা যারা আছে তাদের জন্য তৃতীয় ধরনের সংকেত সতর্কতা জারি করেছে। রাজনৈতিক চাপ দেখুন, এর সাথে সাথে আছে নিরাপত্তা উদ্বেগের সাথে। ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং আমেরিকার নতুন প্রশাসনের স্থিতিশীলতার নীতির চাপে শেষ মুহূর্তে নাটকীয় মোড় আসতে বাধ্য। তৃতীয়ত, গণভোটে জামাত জোট ও সরকারের পরাজয়ের সম্ভাবনা। আগে ভেবেছিল জামাত এবং ইউনূস সরকার, এরা ভেবেছিল যে হ্যাঁ ভোটের পক্ষে রায় নিয়ে তারা এখানে তারা রাজত্ব চালিয়ে যাবে। বাংলাদেশের খ্যাতনামা সামাজিক মাধ্যম মানচিত্র ৪৫,০০০ প্লাস মানুষের অংশগ্রহণে একটি বড়সড় জরিপ প্রকাশ করেছে, যেখানে ৯০% মানুষ হ্যাঁ ভোটের বিরোধিতা করেছে। অর্থাৎ জুলাই সনদ গৃহীত হচ্ছে না। ওদিকে সংসদ নির্বাচনেও বিএনপির জয় জয়কার বলে দিচ্ছে যে প্রায় সমস্ত জরিপকারী তারা বিএনপিকে জয়ী দেখাচ্ছে। তাহলে ভোট করে কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসা? সুতরাং নির্বাচন স্থগিতের ব্যাপক সম্ভাবনা। দ্বিতীয়ত, শেখ হাসিনার প্রত্যাবর্তন। এটি একটি জটিল সমীকরণ। শেখ হাসিনার দ্রুত দেশে ফেরার যে সম্ভাবনার কথা গতকাল বলেছি, এবং শেখ হাসিনা নতুন তদারকি সরকারের প্রধান হিসেবে ফিরবেন বলে যা বলেছি, তা বর্তমানে রাজনৈতিক ও আইনগতভাবে কঠিন মনে হতেই পারে অনেকের কাছে, বিশেষ করে আইনি বাধার কারণে, তার উপরে দেয়া মৃত্যুদণ্ডের কারণে। কিন্তু যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনকে এড়িয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যে প্রক্রিয়ায় বিচার হয়েছে, যেভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছে, তাতে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে সিরিয়াস প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। সুতরাং ইউনূস জমানার পতন হলে এই জমানায় শেখ হাসিনার বিচারের রায়েরও মৃত্যু ঘটবে, আর সেটা নিশ্চিত করার লক্ষ্যে চলেছে ভারত, আর আমেরিকাও সেটা মানতে হবে বাধ্য হয়ে। কারণ ভারতের ওই যে বললাম ক্রমবর্ধমান প্রভাব এবং আমেরিকার নতুন সম্পর্কের বোঝাপড়া। ট্রাম্প প্রশাসন এবং সার্জিও গৌর যে ভারতের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তার প্রভাব বাংলাদেশে পড়বেই। ভারত অবশ্যই চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা তাদের সিকিউরিটি কনসার্ন বুঝবে। আমেরিকা যদি ভারতের পরামর্শকে পুরোপুরি মেনে নাও নেয় কোন ব্যাপারে, হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, তাহলেও তারা হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিতে পারে। সে সরাসরি শেখ হাসিনাকে প্রদান করে নতুন তদারকি সরকারের ধারণাটি এই মুহূর্তে একটি দূরবর্তী পলিটিক্যাল থ্রিলারের মতো মনে করতে পারেন কেউ কেউ, কিন্তু মনে রাখবেন সামটাইমস। নমস্কার, আমি তরুণ ঘোষ। অবশেষে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হলো বেশ কিছুক্ষণ, তার মধ্যে অনেক পয়েন্ট ছিল, এবং এই টেলিফোনিক যে আলাপ, সেই আলাপটা বলা যায় সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক, পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক। এখন এই যে কথা হয়েছে সেখানে দুজনের মধ্যেই একটা ঠিক হয়েছে যে আমাদের সে কিছু সাময়িক ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে ভুলে গিয়ে ইরেজ করে দিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের মধ্যস্থতা উনি চেয়েছেন। এ ব্যাপারে যা ঘটে গেছে সেটা বলেছেন উনি যে ব্ল্যাকবোর্ডে লেখার মতো ডাস্টার দিয়ে তুলে দিন, এখানে কোনো দুঃখ প্রকাশ বা সরি বলার কোনো জায়গা নেই। আমরা দুজনেই দেশের আমাদের স্বার্থের কথা ভেবেছি,
আমাদের আভ্যন্তরীণ দেশের রাজনীতির কথা ভেবেছি। এর বাইরে কিছু নয়, যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা চলুন সামনের দিকে তাকিয়ে চলি। পুরোটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক, এবং সেখানেই ঠিক হয় যে আমাদের বিদেশমন্ত্রী 6 থেকে 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন, এবং সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে চূড়ান্ত কথাবার্তা হবে। মানে আমি যে প্রথম থেকে বলে আসছিলাম, বাংলাদেশ থেকে পা না তুললে আমেরিকা কোনোভাবেই কিছু হবে না, সেইটা কিন্তু সত্যি হতে চলেছে এতদিন বাদে। তো এর মধ্যে উনি একটা অনুরোধ করেছেন যে ভেনেজুয়েলা থেকে আপনি তেল কিনুন। এখন ভেনেজুয়েলার তো মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার পুরো তেলের দখল এখন আমাদের মালিকের হাতে। এখন মালিক বলছেন যে ভারতবর্ষকে আপনি কিছু তেল কিনুন। তো মোদিজি বলেছেন আমাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠাচ্ছি, পীযূষ গোয়াল, তিনি যাবেন। যদি রেটে পোষায় তাহলে পরে আমরা নিশ্চয়ই নেব, কিছু ডিসকাউন্ট দিন। আমরা ডিসকাউন্ট রেটে আমরা তেল কিনছি, আমরা রাশিয়া থেকে তেল কিনছি, ইরান থেকে বর্তমানে আমরা তেল কিনছি না, এই কারণে যে ইরানের সঙ্গে আপনাদের একটা ইসরায়েলের একটা গন্ডগোল চলছে, সেই নিয়ে আমরা এখন চাবাহার বন্দরেও আমরা কোনো নিবেশ এখন আর করব না, আর ইরান থেকে তেলও আমরা নেব না। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল নিতে আমাদের আপত্তি নেই, কিন্তু যদি রেট ঠিক থাকে, আপনি আমার ডিসকাউন্ট রেটে দিন, আমি আপনার থেকে নেব। সব ছেড়ে দিয়ে আমি শুধু ভেনেজুয়েলা থেকেই তেল নেব, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অ্যালার্জি নেই কোনো কিছুতেই। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠান, আমাদের বাণিজ্য মন্ত্রী তাদের সঙ্গে বসবেন, বাণিজ্য সেক্রেটারি তার সঙ্গে বসবেন, ওদের সেক্রেটারি বলেন, তো তার সঙ্গে বসবেন, বসে ওনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। মানে যা ঘটে গেছে ঘটে গিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যেটা আমি বরাবর বলে যাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বদলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট তিনি ফোন করে নরেন্দ্র মোদীকে বলেছেন যা হয়ে গেছে হয়ে গেছে, ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলুন, এখানে কোনো সরি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই, সামনের দিকে এগিয়ে চলি, আমরা যে যার দেশের জন্য করেছি। যাই হোক, এখন এই আমাদের যে 68টা অ্যাপাচে যেটা নিয়ে আটকে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, 68টা অ্যাপাচের আমাদের টাকা দেওয়া শোধ হয়ে গেছে, সব কিস্তি শেষ, কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটাও অ্যাপাচে দেয়নি। সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমরা ওই 68টা অ্যাপাচে আমরা ধীরে 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 আপনাকে আমরা সাপ্লাই করে দেব, এবং এ বিষয়ে আমি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আমাদের প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রকের মানে কথাবার্তা যদি সদর্থক হয় সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকব। আর যেটা হচ্ছে প্যাকড সিলিকন, ভারতের হাতে কিছু প্যাকড সিলিকন আছে। প্যাকড সিলিকন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলের বেসিক যে জিনিসটা, সেটা আমাদের গুজরাটের কিছু অংশে, অরুণাচলের কিছু অংশে, এবং আপনার কি বলে সিকিমের কিছু অংশে, এই সিকিম বলছি, ওটাই কি বলে অরুণাচল, গুজরাট এবং আর একটা জায়গা আমার মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না, এই 3টে অঞ্চলে এই প্যাকড সিলিকা পাওয়া যায়। এই প্যাকড সিলিকা পাওয়ার ব্যাপারে মানে প্যাকড সিলিকা না হলে পরে রেয়ার আর্থ মিনারেল দিয়ে কোনো কাজই হবে না। যে যতই রেয়ার আর্থ মিনারেল জোগাড় করুন না কেন, প্যাকড সিলিকাটা দরকার। যেমন চীনের কাছে প্যাকড সিলিকা আছে, ভারতের কাছে প্যাকড সিলিকা আছে, এটা কিন্তু আমেরিকার কাছে নেই, গ্রিনল্যান্ডে গেলে গ্রিনল্যান্ডেও পাবে না, আর ভেনেজুয়েলাতেও নেই। সুতরাং প্যাকড সিলিকার জন্য উনি কিন্তু ভারতবর্ষকে বলেছেন আমাদের প্যাকড সিলিকার ব্যাপারে আপনি একটু সহায়তা করুন, এবং প্যাকড সিলিকা দেওয়ার ব্যাপারে আপনি একটুখানি আপনার নীতিটা বদল করুন। তো মোদিজি পুরো শুনেছেন,
এবং দুপক্ষের মধ্যে একটা কথাবার্তা হয়েছে যে আমরা কেউ এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে আমরা কেউ কোনো করব না, বিবৃতি দেব না, কেউ কিছুই লিখবো না এক্স হ্যান্ডেলে। না আমার পক্ষ থেকে আমি লিখবো, না আপনার পক্ষ থেকে আপনি লিখবেন। আমি ট্রুথ সোশ্যালেও কিছু দেবো না, এটা আমাদের মধ্যেই থাক। তো এই হচ্ছে কথাবার্তা। এর মধ্যে আপনাদের নির্বাচন হচ্ছে, দেখুন নির্বাচনে কি হয়। নির্বাচনে যে মানে যা ঠিক হয়েছে, 52-53 থেকে 55% মতো ভোট সরকার দেখাবে, এরা নিজেরা ঠিক করে নিয়েছে। 55% ভোট দেখাবে, আর এইটা ফল প্রকাশটা দেরি করবে, এখনই ফল প্রকাশ করবে না। আর আপনাদের এই মোটামুটি 68 জন আপনার কি বলে না 65 জন আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট স্যারেন্ডার করে দিয়েছে। এই যে গতকালকে আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বললেন না আমি জমা দিইনি কূটনৈতিক পাসপোর্ট, তিনিও জমা দিয়েছেন। তিনি জমা দিয়ে তিনি আমেরিকা এবং কানাডার ভিসা নিয়ে রেখে দিয়েছেন, সপরিবার ভিসা নিয়ে রেখে দিয়েছেন। এই 3-4 দিনে যদি অবস্থা যদি খারাপ হয়, তাহলে পরে যে যার ব্যাগ গোছানো রইল, যে যার টিকিট কাটবে আর একদম সোজা প্লেন ধরবে, দেশ ছাড়বে। এটা হচ্ছে তাদের জন্য একটা রাস্তা খুলে রাখা। এই যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে আমি সাধারণ পাসপোর্ট দিয়ে আমি ভিসাটা আমি করে রেখে দিলাম, মানে ভিসাটাকে চেঞ্জ করে দিলাম। আগের ভিসা করা ছিল, ওটাকে চেঞ্জ করে দিলাম এই পাসপোর্টে। তো এবার কি হলো, এবার আসি আপনাদের নেত্রী শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা 4 তারিখে আপনাদের 12 জন নেতাকে ডেকেছেন। 4 তারিখে, এই 4 জানুয়ারি, আজকে 2, পরশু দিন হচ্ছে 4 জানুয়ারি ডেকেছেন। কারণ তিনি ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন। তিনি বলেছেন যে একটা জিনিস পিছিয়ে গেছে, সেটা অন্যের কারণে পিছিয়ে গেছে, উনি কারোর নাম করেননি, মানে আমিও নামটা করব না, একজনের জন্য পিছিয়ে গেছে। কিন্তু এবার পরিস্থিতি বদল হয়েছে। এই বদলি পরিস্থিতিতে এবার কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে এবং আমাদের দেশে ফিরে আমাদের দেশের হাল ধরতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ওখানে এবার বলা হচ্ছে যে ভারতবর্ষ নাকি বাজেট বাড়িয়ে দিয়েছে আপনাদের দেশের জন্য। আসলে বাজেট বাড়ায়নি, বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রতিরক্ষা খাতে বড় বৃদ্ধি, চাবাহারে শূন্য বা বরাদ্দ, এই একটা খবর এখানে বেরিয়েছে। এখানে একটা ছোট লাইনে এখানে কিছু কিছু শব্দ বাংলাদেশ সম্পর্কে রয়েছে, আমি সেইগুলো শুধু পড়ে শোনাচ্ছি। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের বাজেটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সে দেশে ভারত বিরোধী ভাষ্য সামনে আসছে। বিশেষত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে যাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভোটের মুখে দাঁড়ানো ঢাকার। আপাতত বাংলাদেশ খাতে তাই হাত পুরোপুরি উবুর না করে গতবারের অর্ধেক বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বরাদ্দ 60 কোটি টাকা, 60,000 কোটি টাকা। গত বছর যা ছিল 120 কোটি টাকা, 120 কোটি টাকা, 60 কোটি টাকা, 120 কোটি টাকা থেকে 60 কোটি টাকা হয়েছে। যুক্তি, ভারতের কম সুদে দেওয়া বিপুল পরিমাণ ঋণ, বিভিন্ন প্রকল্প চলছে বাংলাদেশে, তাতে কোনো স্থগিতাদেশ নেই। আগামী 12ই ফেব্রুয়ারি সে দেশের ভোটে কি হয় সেটা সাউথ ব্লক একবার দেখে নিতে চাইছে। অন্যদিকে অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এবারও ভুটান তার সর্বোচ্চ 2,288 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারত। এছাড়াও নেপালের জন্য 800 কোটি টাকা, মালদ্বীপের জন্য 550 কোটি, শ্রীলঙ্কার জন্য 400 কোটি, মায়ানমারের জন্য 300 কোটি, আফগানিস্তানের জন্য 150 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব থেকে কম বরাদ্দ হলো
বাংলাদেশ, যেটা 120 কোটি ছিল সেটা নামিয়ে করে দেওয়া হলো 60 কোটি। মানে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য। এবার যখন বাংলাদেশ সরকার পরিবর্তন হবে তখন দেখবেন বাজেট, ব্ল্যাক বাজেট যেটা থাকে, ব্ল্যাক বাজেট থেকে কিছু টাকা এনে এখানে ঢুকিয়ে আবার সেটেল করে দেওয়া হবে। তো আপাতত এই হচ্ছে খবর। 4 তারিখে একটা বড় মিটিং রয়েছে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেতাদের। আর আন্দাজ করা যাচ্ছে এই ওই 12-র আশেপাশে